আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে আমার রাতের জার্নির একটু অংশ দেখানোর চেষ্টা করব। সৌদি আরবে আসলে একজন সিভিল ইঞ্জিনিয়ারের রাতের ডিউটি এবং দিনের ডিউটি কেমন হয়। অনেকেই দেখবেন যে ভিডিওর মধ্যে আপনার ঘুম থেকে উঠেছে, শাওয়ার করতে গেছে, বা প্রয়োজনীয় আরও যে নেসেসারি থিংসগুলো থাকে এগুলো দেখায়। আসলে আমার কাছে মনে হয় যে এগুলো দেখানোর দরকার নাই। সো আমি জাস্ট আজকে অফিসের ড্রেসও পরিনি। দিনের যে ডিউটি, আজকে রাতের ভিডিও বানাচ্ছি, দিনের যে ভিডিওটা বানাবো আমি, সেখানে আমি ইনশাল্লাহ আমাদের অফিসের ড্রেস পরে এবং সব কিছুই মেনশন করবো ইনশাল্লাহ। সো যাওয়া যাক। আজকে এই হচ্ছে আমার রুম শর্টলি দেখালে তো। ওকে, আজকে আমার একটু বেশ দেরি হয়ে গেছে, দেখা যাক বস ছাড়ি দেয় কিনা। ওকে, সো চলুন আমরা অফিসে যাই। এই বের হচ্ছি আমি আমার অ্যাপার্টমেন্ট থেকে। রাতে ডিউটি করে কালকে আমি যখন ভোরবেলা আসি 4টার পরে, তখন আমি আসলে আমার গাড়িটা পার্ক করার আর কোনো জায়গায় পাইনি। এটা হচ্ছে আমার হাউস, এই বিল্ডিংয়ে আমি থাকি। সো এটা হচ্ছে সৌদি ইস্টার্ন প্রভিন্স আল ওলায়াতে। এটা একটা এখানে আমাদের নিয়ার বাই মস্ক আছে। আমি যদি এখন নামাজটা পড়ে যেতে পারতাম খুব ভালো হতো, বাট অফিসে পৌঁছাইতে 8-7 মিনিটের মতো লাগবে। তো ইনশাল্লাহ অফিসে গিয়ে নামাজ পড়বো। আমাদের অফিসেও মস্ক আছে, সেখানে জামাত হয়। এ হচ্ছে আমাদের মস্ক, এখানে আমরা জুমার নামাজও পড়ি। তো আসলে 5-6-7 মিনিটের বিষয় অফিসে যেতে। এই জন্য আমি চিন্তা করছি যেহেতু অফিসেরও দেরি হয়ে গেছে, তো অফিসে গিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ। মসজিদের পরেই এখানে একটা মাঠ, এই মাঠে বেসিক্যালি আমি আমার গাড়ি রেখেছি। এখন এই মাঠটা অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু রাতের সময় এটা ফাঁকা ছিল না। ইভেন আমি এখন যে জায়গাটা দিয়ে ভিতরে যাচ্ছি, এই জায়গাটা ফাঁকা ছিল না। এখানে 2 লেয়ার করে গাড়ি ভর্তি ছিল, এখানে 2 লেয়ার করে গাড়ি ভর্তি ছিল, এবং আমার গাড়িটা ঠিক এতটাই ভিতরে রাখতে হয়েছে আমার। ওকে, আলহামদুলিল্লাহ আমি গাড়ি পেয়ে গেছি। 101 আমার গাড়ির নাম্বার। আচ্ছা, ওকে, আমি এখন গাড়ির ভিতরে। খুব দেরি না করে স্টার্ট করা উচিত। যাওয়ার প্র্যাকটিস করি আমরা, হ্যাঁ, অফিসে। সো যেতে যেতে আমি আসলে আমাদের রোড এবং আমার যে প্রজেক্ট দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জানি না কতটুকু আমার মোবাইলের ক্যামেরা ক্যাপচার করতে পারবে। দেশের বাইরে কাজ করার সবচেয়ে ভালো যে দিকটা, সেটা হচ্ছে যে একটা মানে সাইলেন্ট পরিবেশ। এখানে আপনাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না, এবং মানে এতটা সাইলেন্ট, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। এবং যখনই আজান দিচ্ছে, আজানের সাথে সাথে সবাই নামাজ পড়তে আসছে, নামাজ পড়া শেষ বাসায় যাচ্ছে, এবং সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তো এইটা আমাকে আসলে খুব ভালো লাগে। আমার আমার খুব টানে যে আসলে কোনো সাউন্ড পলিউশন নাই। ঢাকা সিটিতে যেটা হয় যে অনেক বেশি সাউন্ড পলিউশন থাকে, এবং মানে সাউন্ড এত, হর্ন এত কিছু, মানে 2-4টা আবাসিক, যেটা আপনার আমরা জানি যে গর্জিয়াস আবাসিক এলাকাগুলো আছে ঢাকায়, সেগুলো ছাড়া আসলে আপনার ওইরকম
নিরিবিলি পরিবেশ এবং যেখানে সাউন্ড কম বা যেখানে আসলে আমরা বাংলায় যেটা বলি গ্যাঞ্জাম কম, হ্যাঁ, এই গ্যাঞ্জাম কম এলাকা পাওয়া খুবই মুশকিল। এবং সেই ভিআইপি এরিয়াগুলোতে তো আসলে সবার থাকা সম্ভব না এবং সবার আসলে সেখানে বাসা ভাড়া নেওয়া সম্ভব না। এটা আসলে অনেক কস্টলি, ইট ইজ রিয়েলি কস্টলি ম্যাটার। সো যাই হোক, আলহামদুলিল্লাহ সৌদিতে যে আমি এই বর্তমান এলাকাটা নিয়ে প্রায় 3-4টা এলাকায় থেকেছি। সবগুলো এলাকায় আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং আলহামদুলিল্লাহ সবগুলো এলাকাই হচ্ছে একই রকম, অলমোস্ট 19-20 এরকম আর কি একটা ব্যাপার। আমরা গ্র্যান্ড হায়াত হোটেলটা পার হচ্ছি। এটা এখানে একটা 5 স্টার হোটেল, রাস্তার পাশেই। আমি অলরেডি 4 মিনিট লেট। আচ্ছা, সমস্যা নাই, দেখা যাক কি হয়। আচ্ছা, ছোট্ট করে আমি আমার যে প্রজেক্ট যেখানে আমি কাজ করি, এই প্রজেক্টটা সম্পর্কে একটু বলে রাখি। এটা হচ্ছে সৌদি আরামকো স্টেডিয়াম। আরামকো আপনারা জানেন যে একটা গ্লোবাল কোম্পানি, যাদের অ্যাসেট আসলে গুগল, টেসলা বা আরও বড় 3-4টা কোম্পানি এক জায়গায় করলে যে অ্যামাউন্ট হয় তার চেয়েও বেশি হচ্ছে সৌদি আরামকোর অ্যাসেট। সো সৌদি আরামকো ফার্স্ট টাইম অ্যাজ এ ক্লায়েন্ট তারা আসলে অয়েল অ্যান্ড গ্যাসের প্রজেক্টের বাইরে এসে আরামকো স্টেডিয়াম বিল্ড করছে, মানে তৈরি করছে। তো বেসিক্যালি তারা আসলে তাদের যে 2030 যে ভিশন, এই ভিশনকে সামনে রেখে তারা এগিয়ে যেতে চায় এবং সব কিছুতেই তারা সক্ষমতা অর্জন করতে চায়। সো ইনফ্রাস্ট্রাকচার ইজ এ পার্ট অফ দ্য মেইন চ্যালেঞ্জ they want to be overcome. আপনারা জানেন যে সৌদি আরবে আসলে তাদের নিজস্ব রিসোর্স অনেক কম আছে, যার ফলে তারা বাইরে থেকে অনেক ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং এক্সপার্টদের হায়ার করে থাকে। কিন্তু এখন যে 2030 যে ভিশনটা সৌদি আরবে, সেই ভিশনের জন্য তারা যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে বাইরে থেকে তারা প্রফেসর হায়ার করছে। তাদের ইউনিভার্সিটি কন্ডিশন, ইউনিভার্সিটি রিসোর্স, ইউনিভার্সিটি এডুকেশন কোয়ালিটি, ল্যাব, সব কিছু তারা ইমপ্রুভ করছে। এটা হচ্ছে একটা লেয়ারে বা একটা ভাবে করছে। আর এটা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে স্কলারশিপ দিয়ে তাদের যে ইয়াং প্রফেশনাল আছে তাদেরকে দেশের বাইরে পাঠাচ্ছে। এবং কোন দেশগুলোতে পাঠাচ্ছে? মোস্ট অফ দ্য নর্থ আমেরিকা, ইউকে এবং অস্ট্রেলিয়া, কানাডার কিছু কিছু জায়গাতে তারা পাঠাচ্ছে, যে ওখান থেকে এডুকেশনটা নিয়ে এসে তারা এখানে কাজ করবে। সবচেয়ে চমৎকার একটা বিষয় হচ্ছে সৌদি থেকে যারা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করেছেন, তাদের মধ্যে 80%ই তারা সৌদিতে ফেরত এসেছেন এবং এসে তারা এখানে বস লেভেলে জব করছেন, বা যে মিডিয়াম লেভেলে জব করছেন, বা জব করতে করতে তারা একসময় বস হবেন। কিন্তু তারা একটা ইনোভেটিভ এডুকেশন সৌদির বাহির থেকে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে নিয়ে এসে এখানে তারা যখন কাজ করে স্টার্ট করছে, তাদের মধ্যে এক তো তারা হচ্ছে বাইরে থেকে ইনোভেটিভ এডুকেশন নিয়ে আসলো, আর এখানে এসে তারা কিন্তু তখন খুব লেস পারফরমেন্সে তারা কিন্তু আসলে স্যাটিসফাইড হচ্ছেন না। তারা সবসময় পারফর্ম করতে চাচ্ছেন এবং ইনোভেটিভ কিছু করতে চাচ্ছেন এবং তার অবস্থানকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। এবং এই জন্য দেখা যাচ্ছে যে ডুয়েল সাইড, মানে দুই দিক দিয়ে, এক হচ্ছে ইউনিভার্সিটি বাইরে থেকে প্রফেসর নিয়ে এসে ইউনিভার্সিটিগুলোকে ইমপ্রুভ করছে গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে যে তাদের রানিং স্টুডেন্টদের তারা বাইরে পাঠাচ্ছে, যাদের সম্ভব হচ্ছে পাঠানো, এবং তাদেরকে পড়াশোনা করিয়ে নিয়ে এসে তাদেরকে এখানে কাজের সাথে এনগেজ করছে। তো আমার মনে হয় যে সৌদি আরব যেভাবে
তাদের 2030 যে ভিশন, যেভাবে তাদের ভিশনটা হাতে নিয়েছে, এই ভিশনটা হয়তো বা তারা অ্যাচিভ করে ফেলবেন। সো ইউজুয়ালি যেটা হয়, আমি আসলে আরো একটু জোরে গাড়ি চালাই, কিন্তু ভিডিওতে কথা বলছি এবং সব দিকে খেয়াল রাখার কারণে হয়তো গাড়ি একটু স্লো চালাচ্ছি। তাছাড়া আমার অফিসে যেতে 8 মিনিটের বেশি লাগে না, ম্যাক্সিমাম 8 মিনিট। সো আমার কাছে মনে হয় ভিডিও আমি স্টার্ট করেছি অলরেডি 6 মিনিট 38-45 সেকেন্ড। তো দেখা যাক কত দ্রুত যেতে পারি। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে রাস্তায় স্পিড লিমিটগুলো আসলে সব জায়গায় দেওয়া থাকে না, এবং সেটা মানুষ যারা গাড়ি চালাচ্ছেন রাস্তায় তারা মেনটেনও করে না। কারণ মেনটেন করার জন্য আসলে ওখানে এমন কোনো কি পয়েন্ট নাই যেটা আপনাকে বাধ্য করবে মেনটেন করার জন্য। কিন্তু সৌদিতে প্রতিটা রোডে কিন্তু ক্যামেরা বসানো আছে, এবং বাংলাদেশে এই ক্যামেরা বসানোটা আসলে সম্ভব না এই মুহূর্তে। কেন? কারণ হচ্ছে যে আসলে দেখেন, ক্যামেরা আপনার গাড়িটাকে ক্যাপচার করলো এবং আপনার একটা ফাইন আসলো। ফাইনটা আসলে নিবে কিভাবে? কারণ আপনার এখানে রেসিডেন্ট পারমিট আছে, রেসিডেন্ট পারমিটের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে। আপনি যদি না দিতে চান টাকা, তাহলে আপনারও ডাবল ফাইন হবে। কিন্তু বাংলাদেশে তো আসলে এই জিনিসটা হয়তো বা এখনো সম্ভব না যে আপনার একটা বা দুইটা অ্যাকাউন্টের আপনি পারমিট পাবেন, এবং সেই অ্যাকাউন্টটা আপনার এনআইডি, যে ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার আছে, তার সাথে কানেক্টেড থাকবে, এবং আপনি কোনোভাবেই কোনো ফাইন হলে সেটাকে ইগনোর করে ইন্ডিয়াতে পালিয়ে যেতে পারবেন না। সেই স্কোপ নাই। হ্যাঁ, সেই মানে বাংলাদেশে সেই স্কোপ নাই, যে কোনো মুহূর্তে যে কেউ পালিয়ে যেতে পারে। তো যাই হোক, গত বছরও অনেক বড় বড় পালানোর স্টোরি আছে, সেগুলোতে আমি না যাই। বাংলাদেশে আপনার যখনই কোনো একটা সরকারি ডিপার্টমেন্টে যখনই একটা অডিট হয়, অ্যানালাইসিস হয়, দেখা যায় যে আমরা মিডিয়াম লেভেলে যারা জব করে থাকেন তাদের অ্যাকাউন্ট 12টা ব্যাংকে, 14টা ব্যাংকে আমরা দেখি। বাট আমার কাছে সৌদিতে আসলে মিডিয়াম লেভেলে আসলে এই জিনিসগুলো সম্ভব না। টপ লেভেলে আসলে কি হয় সেটা আমাদের পক্ষেও জানা সম্ভব না। তবে যদি একটা দেশ যদি ফেয়ার না থাকে, অলমোস্ট 80-90% ফেয়ার যদি না থাকে, সেখানে আসলে ডেভেলপমেন্ট হওয়া অনেকটা টাফ বললেই চলে। দেখতে দেখতে আমি আমার প্রজেক্টে চলে এসেছি। দেখেন, দূর থেকে দেখা যাচ্ছে আমার স্টেডিয়াম প্রজেক্টটা। ক্যামেরায় অতটা আসতেছে কিনা জানি না, তবে মোটামুটি আমার কাছে কোনো এক্সট্রা ইয়ারফোন নাই, বা মানে কোনো হেডফোন নাই যেটা মানে কানেক্ট করব মোবাইলের সাথে আর আমার সাউন্ডটা অনেক ক্লিয়ার আসবে, সেই স্কোপ নাই। সো যা আছে আমি ডিরেক্ট কথা বলছি। আমি জানি না কতটুকু সাউন্ড ফোনের ভিডিওতে আসছে। বাবা, 11 মিনিট, 3 মিনিট বেশি লেগে গেল। আসলে কি বলবো, আজ যে কপালে কি আছে দেখতে হবে।
ওকে বন্ধুরা, আবার কথা হবে। ভিতরে আমি যদি পারি ভিতরে ভিডিও করব।